প্রিয় শিক্ষার্থী এবং এই মুহূর্তে যারা এই ক্লাসের সাথে সংযুক্ত আছে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো এবং ঘরে আছো। বরাবরের মতো আমি মোহাম্মদ শাহিনুজ্জামান, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, মীর আব্দুল করিম কলেজ, মির্জানগর, মিরপুর, কুষ্টিয়া। আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার সেলফোন নাম্বার দেওয়া আছে। আমার এই ক্লাস নিয়মিত আমার ফেসবুক পেজে, আমাদের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়াতে, আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে, যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে, ইউটিউবে যথারীতি আপলোড থাকে। সেখান থেকে যে কেউ আসলে যে কোনো সময় এই ক্লাস ডাউনলোড করতে পারে বা সরাসরি দেখে নিতে পারে। কারো মনে কোনো প্রশ্ন জাগলে সরাসরি সেলফোনে ফোন করতে পারে, মেসেঞ্জারে ফোন করতে পারে। ইচ্ছা করলে যে কেউ কমেন্ট বক্সে লিখে তার সমস্যার কথা জানালে আমি সেগুলোর আসলে উত্তর দেওয়ার চেষ্টা করি বা উত্তর দিয়ে থাকি। আমরা আজকে বরাবরের মতো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড 275-এর একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে ডাটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। আমরা গত দুইটা ক্লাস ডাটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক থেকে করছি, আজকে তার তৃতীয় ক্লাস। আমরা এর আগে প্রথম অধ্যায় থেকে বেশ কয়েকটা ক্লাস করছি এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা ক্লাস করছি, আজকে তার তৃতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব ডাটা কমিউনিকেশনের মাধ্যম। আমরা ডাটা কমিউনিকেশনের ধারণা দিয়েছি, ডাটা কমিউনিকেশনের ইতিহাস জেনেছি, আমরা ডাটা কমিউনিকেশনের ব্যান্ডউইথ জেনেছি, ডাটা কমিউনিকেশনের মেথড জেনেছি, ডাটা কমিউনিকেশনের মোড সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো ডাটা কমিউনিকেশনের মাধ্যম বা মিডিয়াম সম্পর্কে। আমরা একটু বলে রাখি যে আজকে এই ক্লাস শেষে আমরা কি পুরোপুরি শিখে ফেলতে পারবো। বিভিন্ন ধরনের কেবল বা তার, যেমন কোয়েক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল ইত্যাদি সম্পর্কে বিশদভাবে জানব। পাশাপাশি আমরা ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেডের ধারণা লাভ করব। আশা করি তোমরা সবাই এতক্ষণে টেক্সট বুক, খাতা এবং কলম সামনে রেখে বসছো। আমরা শুরু করতে চাই। আজকে হলো ডাটা কমিউনিকেশন মাধ্যমে। ডাটা কমিউনিকেশনের মাধ্যম হলো দুই রকমের। একটা মাধ্যম হলো তার দিয়ে, আরেকটা হলো তারবিহীন। একটা তার দিয়ে যোগাযোগ করতে পারি, আমরা তার ছাড়াও যোগাযোগ করতে পারি। তার বা কেবল, টেলিফোন লাইন, ফাইবার অপটিক লাইন ইত্যাদি। আর যদি তারবিহীন বলি, বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ইত্যাদি। আশা করি তোমরা মনে রাখবে যোগাযোগের মাধ্যম দুইটা, একটা তার দিয়ে, একটা হলো তার ছাড়া। আমরা কেবল বা তারের মাধ্যমে বহুল ব্যবহৃত কেবলগুলো নিয়ে আলোচনা করব। তার একটা কেবল হলো কোয়েক্সিয়াল কেবল, যে তার দিয়ে যোগাযোগ হয়, সেই তারের ভিতরে একটা তার হলো কোয়েক্সিয়াল কেবল। আমরা একটা ছবি দিয়ে একটা কোয়েক্সিয়াল কেবলকে ভেঙে তার ভিতরে কি কি জিনিস আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি এ ধরনের করে এত সুন্দর করে না আঁকলেও মোটামুটি করে একটা ছবি আঁকতে হবে, যে ছবিগুলো আসলে কয়টা অংশ, 1, 2, 3, 4 এবং 5টি অংশ দেখানো আছে একটা তারের, কোয়েক্সিয়াল কেবলের। সেই ছবিগুলো বোঝানোর চেষ্টা করতে হবে। আরেকটা তার আছে টুইস্টেড পেয়ার কেবল, যে কেবলের আসলে জোড়ানো থাকে। আমরা অনেক সময় ব্যবহার করি, অনেকগুলো সাধারণত ব্যবহার করে থাকি। একটা প্লাস্টিক জ্যাকেটের ভিতর বেশ কয়েকটা জোড়া তার এরকম টুইস্টেড করে পেয়ার করে দেওয়া থাকে। সাধারণত দুই রঙের করে দেওয়া থাকে। এই তারগুলো আসলে দেখানো আছে। আমরা জানলাম আসলে টুইস্টেড পেয়ার কেবল, আরেকটা হলো কোয়েক্সিয়াল কেবল। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে নির্ভরযোগ্য একটা কেবল হলো ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের একটা ছবি দিয়ে আসলে আমরা দেখাতে চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করি। তোমাদের টেস্ট বইতেও আসলে এই ধরনের ছবি দেওয়া আছে, তোমরা সেগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। বলে রাখি, বর্তমান সময়ের সবচেয়ে দামি, সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে জনপ্রিয় কেবল হলো ফাইবার অপটিক কেবল। কোয়েক্সিয়াল কেবল সম্পর্কে আমরা এখন বলি। আমরা 3টা কেবল সম্পর্কে বলে রাখছি, তার ভিতরে এখন কোয়েক্সিয়াল কেবল ডাটা ট্রান্সফার রেট 200 Mbps, মেগাবাইট বিট পার সেকেন্ড, যে 1 সেকেন্ডে 200 মেগাবাইট পর্যন্ত
ডাটা ট্রান্সমিশন করে, ডাটা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, সেই কেবলটা হলো কোয়াক্সিয়াল কেবল। আমরা প্রথমে কোয়াক্সিয়াল কেবলের একটা ছবি দিয়ে রাখছিলাম। কোয়াক্সিয়াল কেবল আবার দুই রকমের, একটা হলো থিন নেট আর একটা হলো থিক নেট। থিন নেটের একটা ছবি দেওয়া আছে, আমরা সেই ছবিগুলো আঁকার চেষ্টা করব, প্র্যাকটিস করব, পরীক্ষার খাতাতে কম বেশি আসলে আঁকতে হবে। খুব সুন্দর করে না হলেও বিভিন্ন অংশগুলো বোঝানোর চেষ্টা করতে হবে। তাহলে ডাটা ট্রান্সমিশন রেট হলো 200 Mbps এবং লস অপেক্ষাকৃত কম। দুই রকমের কোয়াক্সিয়াল কেবল, একটা হলো থিন নেট, আরেকটা রাখছি আমরা হলো থিক নেট। থিক নেটেরও ছবি দেওয়া আছে। আমরা এই ছবিগুলো বাসাতে বই দেখে অথবা এই ছবি দেখে বারবার আঁকার চেষ্টা করব। এত সুন্দর না হলে বিভিন্ন অংশগুলোকে বিভিন্ন রকমের দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে। আমরা দেখি পরবর্তীতে কোয়াক্সিয়াল কেবলের কিছু সুবিধার কথা বলা আছে, যে আমরা কোয়াক্সিয়াল কেবল ইউটিপি বা এসটিপি কেবলের তুলনায় সিগন্যাল এটিনিউয়েশনের পরিমাণ কম, ডাটা ট্রান্সমিশন গতি বেশি হয়, টুইস্টেড পেয়ার কেবলের চাইতে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায়। যে এই ছিল আসলে এর সুবিধা। আরও একটা সুবিধার কথা বলি, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়, কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়, ফাইবার অপটিক কেবলের তুলনায় দামে অনেক সস্তা। এই ছিল কোয়াক্সিয়াল কেবলের আসলে সুবিধা। অসুবিধাও আছে, কোয়াক্সিয়াল কেবলের কিছু সুবিধার পাশাপাশি আসলে অসুবিধাও আছে। ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর, রিপিটার ছাড়া 1 কিলোমিটার বেশি দূরত্বে ডাটা পাঠানো যায় না, এর মাঝে আসলে রিপিটারের প্রয়োজন হয়ে পড়ে। এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন বেশ কঠিন, টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে ব্যয়বহুল। আমরা দেখি টুইস্টেড পেয়ার কেবল কি। এই কেবলের ডাটা ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ 5 MHz, এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 GPS পর্যন্ত। টুইস্টেড পেয়ার কেবল দুই রকমের হয়, একটা আবরণ আর একটা আবরণবিহীন। আবরণহীন টুইস্টেড পেয়ার কেবল বা ইউটিপি, একটা ছবি দেওয়া আছে ইউটিপির, আমরা এই ছবিগুলো লক্ষ্য করি, পরবর্তী এরকম ছবি আঁকতে চেষ্টা করব। আবরণ যুক্ত, আর একটা হলো যে আবরণ যুক্ত, যেটাকে বলা হয় আসলে এসটিপি। টুইস্টেড পেয়ার কেবলের কিছু সুবিধার কথা বলবো। কম দূরত্বে ডাটা কেবল, কম দূরত্বে যোগাযোগ কেবল হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, টেলিফোন লাইনে ব্যবহৃত হয়। এটি অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা, সহজে স্থাপন করা যায়। সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আমরা লক্ষ্য করি। ডাটা ট্রান্সমিশন ডিলে টাইম অন্যান্য কেবলের চেয়ে বেশি, বেশি দূরত্বে ডাটা পাঠাতে 2 কিলোমিটারের পর পর রিপিটার ব্যবহার করতে হয়, ট্রান্সমিশন লসও অপেক্ষাকৃত বেশি। আমরা সর্বশেষ আরেকটা কেবলের কথা বলবো, সেটা হলো ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল হলো আলোক রশ্মি পরিবাহী স্বচ্ছ তার, যা সিলিকা মাল্টি কম্পোনেন্ট কাঁচ দিয়ে তৈরি। এটি 1 Gbps বা তার চেয়ে বেশি রেটে ডাটা পাঠাতে পারে। অপটিক্যাল ফাইবারের 3টি স্তর থাকে, এই তারের 3টি স্তর, এই ছবিটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, যে স্তর 3টিকে দেখানোর জন্য বড় করে দেওয়া আছে। একটা কোর, একটা ক্লেডিং আর একটা জ্যাকেট। আমাদের ছবিতে এই 3টা স্তর দেখানোর জন্য আসলে একটা ছবি আঁকতে হবে, শুধুমাত্র স্তর 3টি বোঝাতে পারলেই চলবে, তাছাড়া ছবিতে রং দিয়ে অনেক সুন্দর করার প্রয়োজন হবে না পরীক্ষার হলে। যদি কেউ দিতে পারে সেক্ষেত্রে সময়ের হিসাবটা করে দিতে পারলে ভালো, না দিতে পারলেও স্তর 3টি বোঝাতে পারলেই চলবে। ফাইবার অপটিক কেবলের প্রকারভেদ। এই কেবল আবার কয় রকমের? গাঠনিক উপাদানের প্রতিসারাঙ্কের উপর নির্ভর করে ফাইবার অপটিক কেবল 3 রকমের। একটা হলো স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, আর একটা হলো মোনোমোড ফাইবার। 3 রকমের, নাম একটু এখন থেকেই মনে রাখতে হবে। স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, মোনোমোড ইন্ডেক্স ফাইবার।
কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিক কেবলকে আবার দুই ভাগে ভাগ করা যায় কোরের ব্যাস অনুযায়ী। একটা হলো মাল্টি মোড ফাইবার, একটা হলো সিঙ্গেল মোড ফাইবার। এরকম নাম হলে আসলে মনে রাখা খুব সহজ সবার জন্যই, যে কোরের ব্যাসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় মাল্টি মোড ফাইবার, সিঙ্গেল মোড ফাইবার। আমাদের একটু মনে রাখতে হবে এমসিকিউ প্রশ্ন এই ছোট ছোট অংশ, ছোট ছোট নাম থেকে কিন্তু হয়ে থাকে। আমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে, যার কারণে আমরা আসলে এইগুলো লক্ষ্য করে যাব। বৈশিষ্ট্য কি ফাইবার অপটিক কেবল? এর গতি আলোর গতির সমান, একসাথে একাধিক তথ্য প্রেরণ করা যায়, শক্তি অপচয় হয় না বলা চলে, রাসায়নিক নিষ্ক্রিয়তা। ফাইবার অপটিক কেবলের সুবিধা: ডেটা ট্রান্সমিশন হার 100 এমবিপিএস থেকে 2 জিবিপিএস, নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে ব্যবহার করা যায়, ডেটা সিগন্যাল পরিবর্তন হয় না, এমনকি মানের অবনতি ঘটে না, পরিবেশের তাপ চাপ দ্বারা ডেটা আদান প্রদান বাধাগ্রস্ত হয় না, আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম, বিদ্যুৎ চৌম্বক প্রবাহ হতে মুক্ত, সহজে প্রক্রিয়াকরণ করা যায়, অনেক দূরে দূরে রিপিটার সমূহ স্থাপন করতে হয়, ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা বেশি। এই সুবিধার মাঝে কিছু অসুবিধাও আছে। ইউ আকৃতিতে বাঁকানো যায় না, যে এরকম করে বাঁকিয়ে যে আমরা আসলে কোনো কাজ করব সেক্ষেত্রে ডাটা ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটে। ফাইবার অপটিক অত্যন্ত দামি, যে কোনো প্রক্রিয়া যে কোনো পদ্ধতিতে আসলে খরচের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে ফাইবার অপটিক কেবল অত্যন্ত দামি। এই কেবলের ইনস্টল করা অত্যন্ত অন্যান্য কেবলের চেয়ে তুলনামূলক কঠিন। যে ফাইবার অপটিক সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, তারপরেও কিছু অসুবিধা রয়ে যায়। একটা ইউ আকৃতিতে বাঁকানো যায় না, অপটিক কেবল দামি এবং ইনস্টল অন্যান্য কেবলের চেয়ে তুলনামূলকভাবে কঠিন। আমরা বলছিলাম তার দিয়ে, আরেকটা হলো তার বাদে। এটা হলো আসলে ওয়্যারলেস, যে তার নেই কমিউনিকেশন। ওয়্যারলেস শব্দের অর্থ হলো তারবিহীন বা তারহীন, কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান তথা যোগাযোগ করার পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলা হয়। ওয়্যারলেস দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের ওয়্যারলেসের ডিভাইসের ছবি দিয়ে রাখা আছে। এর ভিতরে ক হলো রেডিও ওয়েভ, 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজের মধ্যে সীমিত তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ হলো এক ধরনের ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়া, যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে ডাটা ট্রান্সমিট হয়ে থাকে। এটা ছবি দেওয়া আছে, এরকমের ছবি সরাসরি না আঁকতে পারলেও ছবি দেখে আমরা বোঝার চেষ্টা করব, পরীক্ষার হলে ছবি চিহ্নিত করার চেষ্টা করব। খ হলো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হলো হাই ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভ, 1 গিগাহার্টজ বা তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। দূরপাল্লায় ডাটা ট্রান্সমিশনে মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয় পদ্ধতি। আমরা ছবি দিয়ে ও রেলে স্টেশনের ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি মাইক্রোওয়েভের। মাইক্রোওয়েভের আরেকটা হলো টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। এই প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়, এতে মেগাহার্টজ সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। এরকমের ছবি দিয়ে ভূপৃষ্ঠে যদি আসলে কোনো মাইক্রোওয়েভ বসানো হয় সেক্ষেত্রে এই ধরনের ছবি আমরা লক্ষ্য করি। স্যাটেলাইট মাইক্রোওয়েভ, একটা হলো টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আরেকটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট ট্রান্সমিশন ব্যবহৃত হয় যেখানে কেবলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা সম্ভব নয়। স্যাটেলাইট ট্রান্সমিশন রিসিভার, শক্তিশালী রিসিভার ট্রান্সমিশন এন্টিনা, ভিএসএটি, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, সোলার পাওয়া থাকতে হয়। যেখানে আসলে নদী অথবা পাহাড় অঞ্চল, সেই জায়গাতে আসলে স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। পাহাড়ের উঁচু নিচুর কারণে যেখানে আসলে তার সংযোগ করা সম্ভব নয়, সেখানে আসলে স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।
স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার হচ্ছে পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়া পর্যবেক্ষণ করার কাজে, পৃথিবীর জলবায়ু এবং আবহাওয়া পর্যবেক্ষণের কাজে, টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে। আরও ব্যবহার করা হচ্ছে অপেশাদার রেডিও যোগাযোগের ক্ষেত্রে, আরও প্রতিরক্ষা কাজে। এই সমস্ত ক্ষেত্রে স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করা হচ্ছে। স্যাটেলাইট ব্যবহার করা হচ্ছে ইন্টারনেট সংযোগের যোগাযোগের ক্ষেত্রে, বিভিন্ন প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে, দূরের গ্রহ, গ্যালাক্সি এবং মহাশূন্যের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের কাজে, গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং এর মতো বিভিন্ন অবস্থান নির্ণয়ের কাজে। স্যাটেলাইট কমিউনিকেশনের সুবিধা: বিপুল পরিমাণ ডেটা আদান প্রদান করা সম্ভব, পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকজন কাছাকাছি থাকতে পারে, প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্যাটেলাইট কমিউনিকেশনের সুবিধা: প্রাকৃতিক বিপর্যয়কালীন সময় তথ্য আদান প্রদান করা যায়, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব, ভয়েস ও ভিডিও কলিং, রেডিও টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট, ফ্যাক্স প্রভৃতি সেবা পাওয়া যায়, স্বল্প মূল্যে বিশ্বের বিভিন্ন স্থানে লং ডিস্টেন্স কল করা যায়। এগুলো স্যাটেলাইট কমিউনিকেশনের সুবিধা। এত সুবিধার মাঝেও কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। এই প্রযুক্তিটির বাস্তবায়ন ও তদারকির বিষয়টি ব্যয়বহুল। সিগন্যাল ঢিলে একটি অসুবিধা হিসাবে আবির্ভূত হয়। ভ্রমণরত অবস্থায় খারাপ আবহাওয়ায় কিংবা সানস্পটের কারণে বিভিন্ন সেবা বাধাগ্রস্ত হতে পারে। ডাটার অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়। এগুলো ছিল আসলে এর অসুবিধা। সর্বশেষ আরও একটা আছে হলো ইনফ্রারেড। ইনফ্রারেড হলো ধাক্কা দেওয়া। ইনফ্রারেড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যার ফ্রিকোয়েন্সি সীমা টেরাহার্টজ হয়ে থাকে। খুব কাছাকাছি ডিভাইসের মধ্যে ডেটা কমিউনিকেশনে ইনফ্রারেড ব্যবহার হয়। আমরা যেমন ব্লুটুথ ব্যবহার করে থাকি, আমরা শেয়ারেড ব্যবহার করে থাকি কাছাকাছি ডিভাইসগুলোর মধ্যে। আশা করি এতক্ষণে তোমরা আসলে আমি যে বিষয়গুলো আলোচনা করছি, ইনফ্রারেড, স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রোওয়েভ, আমি আলোচনা করছি বিভিন্ন ক্যাবল নিয়ে, এই কথাগুলো সবার মনে আছে। যদি মনে না থাকে সেক্ষেত্রেও বারবার আসলে দেখে নিতে হবে এবং কতটুকু মনে রাখতে পারছি সেই বিষয়গুলো নিয়ে এখন একটু মূল্যায়ন করতে চাই। যদি প্রশ্নের উত্তর তোমরা সিলেকশন করতে নাও পারো তাতেও আমি বলবো না কোনো অপরাধ আছে, তবে আসলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। প্রশ্নের উত্তর দিতে না পারলেও আসলে পরবর্তীতে বই পুস্তক দেখে নিতে পারো এবং সেই প্রশ্নের উত্তর দিতে পারো। আমরা বলতেছিলাম ডাটা ট্রান্সমিশন বা স্থানান্তর হওয়ার বিষয়টি বিভিন্ন ধরনের ডাটা কমিউনিকেশনের মাধ্যমের উপর নির্ভরশীল। পর্যালোচনা করো। তোমরা আসলে এগুলো নিজে নিজে আসলে মনে মনে করতে হবে, লিখতে হবে, পরবর্তীতে বই খুলে দেখতে হবে যে কতটা সঠিক মূল্যায়ন আমরা করতে পারছি। আমি বলে রাখছিলাম টেক্সট বুক সামনে থাকবে, খাতা ও কলম সামনে আশা করি সবার আছে এবং ক্লাসে মনোযোগ ছিল। এই বিশ্ব মহামারী, এই কোভিড-19 শেষ হলে আমরা তোমাদের সাথে দেখা হবে। তখন আসলে বাড়ির কিছু কাজ দিয়ে রাখছি, সেগুলো তোমরা তারিখ দিয়ে লিখে রাখবে এবং সেগুলো আমি সংগ্রহ করব এবং সেগুলো দেখব। বলছিলাম যে ক্লাসগুলো আমার ব্যক্তিগত ফেসবুক পেজে, ব্যক্তিগত ফেসবুক আইডিতে, কলেজের ফেসবুক পেজ মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়াতে, যশোর শিক্ষা বোর্ডের ক্লাসরুমে, ইউটিউবে যথারীতি আপলোড থাকে। যতবার খুশি ততবার দেখে নিতে পারো, ডাউনলোড করে বারবারও দেখতে পারো, বই খুলে তার সাথে মেলাতে পারো, বইতে দেখে দেখে লিখতে পারো। কিন্তু যেটা আমার উদ্দেশ্যে, আমাকে দেখানোর উদ্দেশ্যে লিখবে, সেটাতে তারিখ দিয়ে অবশ্যই না দেখে লিখবে। এই মহামারী কেটে গেলে কলেজ স্কুলে তোমাদের সাথে সশরীরে দেখা হবে এবং সেগুলো সংগ্রহ করে আমি ওগুলো দেখব। আজকে প্রশ্ন রাখছি টুইস্টেড পেয়ার কেবল এবং ইউটিপি ও এসটিপি সম্পর্কে লিখো। বই খুলে ভালো করে প্রশ্নের উত্তর পড়ে নেবে এবং তারপরে লিখবে। একটা শেষ হলে আর একটা প্রশ্নের উত্তর, কোয়াক্সিয়াল কেবল গঠন ও প্রকারভেদ বর্ণনা করো। যতবার খুশি পড়ে নিয়ে তারপরে কিন্তু না দেখেই লিখবে। ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা যতবার খুশি ততবার আমরা দেখে নেব, বুঝে নেব, পড়ে নেব, তারপরে আমরা লিখব।
3টা প্রশ্ন দেওয়া আছে। একটা প্রশ্ন পড়ে নিয়ে তারিখ দিয়ে লিখে নিয়ে আবার দ্বিতীয় প্রশ্নটা পড়ে নেব, যতবার খুশি পড়ে নেব, লেখার সময় না দেখে লিখব। একইভাবে তৃতীয় প্রশ্নটা, যে প্রশ্নটা আমাকে উত্তরটা আমাকে দেখানোর জন্য লিখবে, সেইটা যত ভুলই থাক পরবর্তীতে আর সংশোধন করবে না, সেটাই আশা করি। আশা করি সবাই এতক্ষণে আমার সাথে ক্লাসে ছিলে এবং ক্লাস বুঝতে পারছো। বুঝতে না পারলে কমেন্ট বক্সে লিখতে হবে, সরাসরি ফোন করা যেতে পারে, মেসেঞ্জারে ফোন করা যেতে পারে, ইমেইলে তথ্য পাঠানো যেতে পারে। আমি সে প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। আশা করি এই মহামারীর সময়ে তোমরা ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ।